অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। সাক্ষ্য গ্রহণকাল, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। সরকার আন্তরিক হলে দ্রুত বিচার সম্ভব, মন্তব্য বিরোধী দলীয় নেতার। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হোক। আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। কালকে রাত্রে হঠাৎ নিউজ হয়েছে যে 5 টাকা করে বাড়বে। জনগণের জন্য তো একটা কষ্টসাধ্য বেশি হয়ে গেল বাড়তি দামটা। যদি আপনি 20 টাকা বাড়ান কিছু করার নাই তো। বৈশ্বিক বাস্তবতায় সরকারের হাতে বিকল্প ছিল না বলছেন বিশেষজ্ঞরা। 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বুধবার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু নিয়ন্ত্রণে উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ। আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। ইসলামী ব্যাংক গ্রাহক পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র মতিঝিল, আহত বেশ কয়েকজন। যোগদান করতে পারেননি নতুন চেয়ারম্যান। না ফেরার দেশে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। বাদ মাগরিব ধানমন্ডিতে প্রথম জানাজা, ভোলায় দাফন কাল। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তেহরানের। লেবাননে ইসরায়েলি বর্বরতা অব্যাহত। এবং নিয়ম না মানায় নিষিদ্ধ কানাডা ক্রিকেট বোর্ড। আইসিসির বৈঠকে নেই তামিম, নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় প্রতিনিধি দল। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হলো। আগামীকাল থেকেই শুরু হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন করেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। অভিযোগ শোনানোর সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কান্নায় ভেঙে পড়েন। তখন সোহেল রানা তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। পরে রামিসা হত্যার সাথে জড়িত না থাকার দাবিও করেন সোহেল রানা। আসামি পক্ষের আইনজীবী জানান, মামলার শুনানিতে আসামি নির্দোষ দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হবে। আমাদের বক্তব্য ছিল, এই মামলা যেহেতু ডিএনএ রিপোর্টে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহত বিজ্ঞাপনটা আবেদন করেছিলেন। বিজ্ঞাপনের আমাদের আবেদন নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এই মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা মাকে দেখতে যান তিনি। বলেন, সরকার আন্তরিক হলে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্ভব।
রামিসার শোকে অসুস্থ হয়ে পড়া মা বাবাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চিকিৎসার খোঁজখবর এবং গভীর সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণেই দেশে অপরাধ বাড়ছে। যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এই জঘন্য অপরাধের বিচারে সরকারের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সমাজে অন্যায় অবিচার কমে আসবে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শিশু রামিসার অসুস্থ বাবার খোঁজ নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম। পরে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন। হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রামিসার বাবা হান্নান মোল্লার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর বিকল্প সরকারের হাতে ছিল না, এমনটাই মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে তেলের দামে ভর্তুকি বাড়ালে দেশে মূল্যস্ফীতি বেড়ে যেত। আর বলেছেন, ডিজেলের দাম না বাড়ায় আপাতত কৃষি উৎপাদন এবং যোগাযোগ ব্যবস্থার খরচ বাড়ার আশঙ্কা নেই। তবে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। 1.5 মাসের ব্যবধানে দেশে দ্বিতীয়বারের মতো বাড়ল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করতে গিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে এই দাম বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে 2024 সাল থেকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে এই পদ্ধতি ব্যবহার করে আসছে বাংলাদেশ। নতুন দর অনুযায়ী অকটেন পেট্রোল এবং কেরোসিনের দাম বেড়েছে লিটারে 5 টাকা করে। কালকে রাত্রে হঠাৎ নিউজ হয়েছে যে 5 টাকা করে বাড়বে। জনগণের জন্য তো একটা কষ্টসাধ্য। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে তেলের দাম বাড়ছে, শুধু আমাদের দেশে না। আমাদের দেশে তো সরকার দীর্ঘদিন পরে তেলের দাম বাড়াইছে। বেশি হয়ে গেল বাড়তি দামটা। আমরা তো সাধারণ জনগণ, যদি আপনি 20 টাকা বাড়ান কিছু করার নাই তো। বৈশ্বিক ইস্যু একটা ফ্যাক্টর, যেটা ওয়ার্ল্ড ক্রাইসিস। এপ্রিলের মাঝামাঝি এক দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার পর আবারও কেন দাম বাড়ালো সরকার, তার ব্যাখ্যা দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমাদের দাম বাড়ানোটা অ্যাকচুয়ালি অপরিহার্য হয়ে গেছে, যে এই দামটা যদি না বাড়ায় তাহলে সরকার এই টাকাগুলা আর রিকভার করতে পারবে না, এবং রিকভার করতে যদি না পারে তাহলে আমরা দেখছি অলরেডি আমাদের এনার্জি সেক্টরে আমরা যদি সব কিছু ভর্তুকি হিসাব করি 80,000 কোটি টাকার মতো হয়ে যায়। এত টাকা সরকার দেবে কোত্থেকে? হয় টাকা ছাপাবে, যেটা আরও খারাপ আমাদের ইনফ্লেশন, আর তা না হলে অন্যান্য সেক্টর থেকে যদি এটা সরানো হয় তাহলে এটা আমাদের জন্য মোটেই ভালো হবে না। পেট্রোল অকটেনের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে ডিজেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন এ কারণে পরিবহন খরচ এবং পণ্যমূল্য বাড়ার শঙ্কা থাকবে না। ডিজেলটা হাত দিলেই যেটা হয় একটা অরাজকতা সৃষ্টি হয়ে যায়, কারণ আমি দেখি যে ট্রান্সপোর্ট সেক্টরে ওরা একদম অযৌক্তিকভাবে ভাড়া টাড়া বাড়ানো আরম্ভ করে। সরকারের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও মূল্য হ্রাস হবে জ্বালানি তেলের। আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে। দেশেও তেলের সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হয়। লম্বা লাইন বাড়তে থাকে ফিলিং স্টেশনগুলোতে। তবে 20 এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়। এরপর ধীরে ধীরে ফিলিং স্টেশন থেকে ভিড় কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
আদ্দিন হাসপাতালের 6 শিশুর মৃত্যুর ঘটনায় যথাসময়ে তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মূলধারার গণমাধ্যমের কাজে বাধা দেয়া মেনে নেবে না সরকার। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে অফিস আদালতে। ছুটি শেষ হলেও প্রথম কর্মদিবসে সচিবালয়ে ছিল ঈদের আমেজে। কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা ভাগাভাগিতে সময় কাটান। আদ্দিন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। উন্নততম বিশ্ব হতো তাহলে তো হোল দেশটাই ওলটপালট হয়ে যেত। আমাদের নানা কারণে আমাদের দেশের মানুষ অনেক সহনশীল বলে হয়তো ব্যাপারটা, কিংবা ঈদের কোনো, কিন্তু এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে, সেই দায় নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে, সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ময়নাতদন্ত করতে অভিভাবকরা রাজি হননি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা 6টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন, আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে, আমরা আরও স্যালাইন নিচ্ছি। এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। তবে গণমাধ্যমের কাজে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মূলধারার গণমাধ্যমের কাজে বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না বলেও জানান তথ্যমন্ত্রী। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গ্রাহকদের আন্দোলনের মুখে যোগদান করতে পারেননি ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম। তার যোগদান প্রতিহত করাকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় মতিঝিলের ব্যাংকপাড়া। পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানায় সচেতন গ্রাহক ফোরাম। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই আন্দোলনই প্রমাণ করে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। সকাল 8:45 ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও আন্দোলনকারী। এস আলম গ্রুপের সহযোগী হিসেবে অভিযুক্ত ব্যাংকটির নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদান ঠেকাতেই তাদের এই অবস্থান। এক পর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল, আহত হন অনেকে। পরে তাদের পাঠানো হয় হাসপাতালে। এখানে আমাদের নির্বিচারে আমাদের পুলিশ আমার মাথা বাড়ি দিয়ে মাথা ফাটা ফেলাইছে। যে চোর একবার ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়েছে, তার আমরা চাই না। আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছে। দুপুরে জরুরি সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবি জানায় আন্দোলনকারীরা। আমাদের দাবি ছিল, বাংলাদেশে যে সমস্ত খাবার অস্থাবর সম্পত্তি রয়েছে, সেই সমস্ত সম্পত্তি বিক্রয় করে তার সাথে সমন্বয় করতে হবে। গ্রাহকদের দাবির প্রতি সম্মান জানিয়ে বোর্ড সভা স্থগিত করা হয়েছে বলে জানান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন। জুম মিটিং এর ব্যাপারে আমরা যাতে কোনোভাবে ব্যাংকের পক্ষ থেকে কোনো সহযোগিতা না করি, কোনো লিঙ্ক না দেই, সেটা জন্য তারা আমাদের অনুরোধ করছে। তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমরা সেটা থেকে বিরত থাকছি। বাংলাদেশ ব্যাংক বলছে, তাদের নেওয়া সিদ্ধান্ত যে সঠিক ছিল, আজকের এই আন্দোলনই তার প্রমাণ। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, 1 নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দলের
অঙ্গ সংগঠনের রূপ নিয়েছিল, মানুষের এই ধারণাটাও সঠিক। মুখপাত্রের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর খুরশিদ আলমকে মপ করে পদত্যাগ করানো হয়েছিল। জানান, এর পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মবের কারণে উনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজড সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। তোফায়েল আহমেদ 9 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরে কিল ঘুষি খায়, জেলে যায়, জেল থেকে বেরিয়ে আবার চুরি করে, আবার জেলে যায়। দ্বীপ জেলা ভোলার সন্তান তোফায়েল আহমেদ ছাত্র জীবনেই রাজনীতিতে হাতে খড়ি। 60-এর দশকের উত্তাল সময়ে ছিলেন নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে। বরিশাল বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথমে হল সংসদের নেতৃত্বে আসেন, পরে হন ডাকসুর ভিপি, এরপর ছাত্রলীগের সভাপতি। এই সময়কার আগুনঝরা বক্তৃতা তাকে পরিচিত করে তোলে সারা দেশে। 69-এর গণ আন্দোলনের নেতৃত্ব দেন তোফায়েল আহমেদ। সে আন্দোলনের ফলশ্রুতিতেই শেখ মুজিব সহ সব রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বিশ্বাস, আস্থা আর নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। 1970 সালে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর প্রতিমন্ত্রীর মর্যাদায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি হন তোফায়েল আহমেদ। 75-এর পর রাজনীতিতে আসে অস্থির সময়। আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারীদের একজন ছিলেন তিনি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। এতবার আমি ভোলার মানুষের ভোটে আমি সংসদ সদস্য হয়েছি, জাতীয় সংসদে বক্তব্য দিয়েছি, আপনাদের কথা তখন আমার মনে পড়েছে, কারণ আপনাদের কারণেই এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। ভোলা আমার জন্মস্থান, ভোলায় আমার জন্ম। ভোলার মানুষের যে ভালোবাসা, যে স্নেহ, যে প্রীতি আমি লাভ করেছি, আমার জীবন ধন্য। 1970 থেকে 2024 মোট 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। 1992 সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন এবং দীর্ঘ 18 বছর এই পদে ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পান বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। এরপর কয়েক দফায় তিনি শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2024 সালের নির্বাচনে বিজয়ী হলেও তিনি আর মন্ত্রিত্ব পাননি। দায়িত্বশীল ও কর্মঠ রাজনীতিবিদ হিসেবে পেয়েছেন সব মহলের প্রশংসা। সংসদে ছিলেন যুক্তির ভাষায় বলিষ্ঠ, রাজপথে ছিলেন দৃঢ় অবস্থানে। দলমতের ঊর্ধ্বে সম্মান কুড়িয়েছেন সবার। তার যাপিত জীবন শুধু একজন রাজনীতিবিদের জীবন নয়, বাংলাদেশের ইতিহাসের সাথেই ছিল তার পথ চলা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, তোফায়েল আহমেদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডির তাকওয়া মসজিদে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিহাব জাহিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, প্রথম জানাজায় কারা অংশ নিয়েছেন জানাবেন, আর দ্বিতীয় জানাজা কোথায় হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, 3:30 নাগাদ যখন স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এরপরেই কিন্তু জানানো হয়েছিল যে তার সন্ধ্যার পরেই তাকওয়া মসজিদ, ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সেই মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই টাইম অনুযায়ী কিন্তু সন্ধ্যা 7টার পরেই এই তাকওয়া মসজিদের ভেতরেই তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তার যারা গুণগ্রাহী রয়েছেন, তাদের রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন, সবাই কিন্তু সেই জানাজায় অংশ নিয়েছিলেন এবং সেই অংশ নেওয়ার পরেই এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই মসজিদ থেকে যারা বের হয়েছেন তারা বেরিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তার যে মৃত্যু হয়েছে সেটি তারা সরকারিভাবে তারা
তারা একটি দাবি তুলছেন যে সরকারিভাবে তার শেষকৃত্য যেন করা হয় এবং সংসদের যে কোনো একটি পাশে তাকে যেন সংসদের কোনো একটি পাশে যেন তাকে দাফন করা হয় সেই দাবিও তোলেন। এবং আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই যে মসজিদে জানাজা শেষ হওয়ার ঠিক পরেই কিন্তু এখানে যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, তার সহকর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার পরেই কিন্তু পুরো রাস্তা জুড়ে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। আসলে সেই স্লোগানের পরেই কিন্তু আমরা দেখি যে এখান থেকে উত্তপ্ত অবস্থা দেখা যাচ্ছে। আসলে তার রাজনৈতিক যে সহকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন সময়। জাহিদ, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবারের ঈদ যাত্রা ছিল যানজটমুক্ত ও ভোগান্তিহীন। পবিত্র ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ 10টি গণমুখী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ফলে এবারের ঈদ যাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তির ছিল বলে দাবি তার। যানজটও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ, যেমনভাবে টিকিটের কস্টিং রয়েছে, দুক্ষেত্রেই নজরদারি করা হয়েছে, দুক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতার চেষ্টা করা হয়েছে এবং শতভাগ না হলেও আমরা যদি বিগত বছরগুলোর তুলনায় দেখি এখানে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এক প্রশ্নের জবাবে মাহদি আমিন বলেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করে তেলের দাম বাড়িয়েছে সরকার। শতভাগ সফলতা সেখানে স্বাভাবিকভাবেই এই স্বল্প সময়ে আসা সম্ভব না। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিষয় নিয়ে সে চিন্তা করছে এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। ইরানের গরুক শহর ও কেশম দ্বীপে দেশটির রাডার সহ ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এদিকে নেতানিয়াহুর নির্দেশে লেবাননের সবচেয়ে গভীরে সামরিক অনুপ্রবেশ করেছে ইসরায়েল। এমন আগ্রাসন থামাতে ফ্রান্সের আহ্বানে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একটি রাডার ও সামরিক স্থাপনায় আত্মরক্ষামূলক হামলার দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, আন্তর্জাতিক জলসীমার উপর মার্কিন ড্রোন ভূপাতিত সহ ইরানের তথাকথিত আগ্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান জানিয়েছে, প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড বা সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে সেসব লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার অধিকার তাদের রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে লেবাননে জোরালো সামরিক অভিযান শুরু হয়েছে। এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ফ্রান্সের জরুরি আহ্বানে জাতিসংঘে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চন্দ্রা, নিউজ 24। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত 2 দিনের আইসিসির সভায় এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। টেস্টে গোলাপি বলের পরীক্ষামূলক ব্যবহার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লাগাম টানা এবং ক্রিকেট কানাডাকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মূল্যায়নে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। তবে আইসিসির সভায় উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বিশ্ব ক্রিকেটের সুশাসন, শক্তিশালীকরণ ও সংস্কারের লক্ষ্যে আহমেদাবাদে বসেছিল আইসিসি বোর্ড সভা, যেখানে টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতা দূর করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দুই দলের সম্মতিতে টেস্ট ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে গোলাপি বল। এছাড়া টি-20তে 15 মিনিটের বিরতি বাধ্যতামূলক করা হয়েছে। আর পানি পান বিরতিতে মাঠে প্রবেশ ও খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন কোচরা। বড় পরিবর্তন এসেছে নারী ক্রিকেটেও। 2027 সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে 14 থেকে 28 ফেব্রুয়ারি। 10টি দল নিয়ে এবছর শুরু হবে নতুন ওমেন্স ইমার্জিং নেশনস ট্রফি। এছাড়া 2028 নারী টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে প্রশাসনিক ব্যর্থতার দায়ে ক্রিকেট কানাডাকে স্থগিত করাচ্ছে আইসিসি। অন্যদিকে বিসিবি নির্বাচন প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজে ও তাভেঙ্গাওয়া মুকুলানি। একই সাথে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পরিস্থিতি মূল্যায়নে সে দেশে গেছেন ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাত্রাতিরিক্ত বিস্তার রুখতেও কঠোর আইসিসি। আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে গঠিত হয়েছে বিশেষ কমিটি। মামুনুর রহমান, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।